যে প্রসূতিদের আনা হয়েছিল আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় মেদিনীপুর থেকে, কেমন রয়েছেন তারা? তাদের মধ্যে দুজন এখনো পর্যন্ত ভেন্টিলেশনে রয়েছেন এবং তাদের কিডনি বিকল হয়ে যেতে পারে এরকম আশঙ্কা করা হচ্ছে। কেমন আছেন তারা, চিকিৎসকরা কি বলছে জানবো। সানিক রয়েছে সরাসরি আমার সঙ্গে। সানিক, অতনু, কালকে রাতেই আমরা জানি 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে এই 3 প্রসূতির চিকিৎসার জন্য, এবং সেই মেডিকেল বোর্ড গতকাল রাত্রিবেলা নিজেদের মধ্যে আলোচনা করে চিকিৎসা শুরু করলেও এখনো পর্যন্ত তাদের মধ্যে দুজন প্রসূতি শুরু থেকেই যেভাবে ভেন্টিলেশনে ছিলেন তারা এখনো পর্যন্ত ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন। এখনো পর্যন্ত তেমনটাই জানানো হচ্ছে এসএসকেএম হাসপাতালের তরফে। এবং এছাড়াও যেটা আমরা জানতে পারছি, আজকে দুপুর 12টার পরে অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই এই মেডিকেল বোর্ড ফের নিজেদের মধ্যে আলোচনায় বসবেন। গতকাল থেকে যে ট্রিটমেন্ট তারা দিয়েছেন সেই ট্রিটমেন্টে কতটা উল্লেখযোগ্য উন্নতি হয়েছে প্রসূতিদের, সেই বিষয়টা তারা নিজেদের মধ্যে আলোচনা করে দেখবেন এবং তারপরেই পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি হতে চলেছে সেই বিষয়ে একটা ধারণা তারা পাবেন। সেক্ষেত্রে এবার এটাই দেখার, এক্ষেত্রে তাদের কিডনির যে বিষয়টা নিয়ে চিকিৎসকরা যথেষ্ট চিন্তিত, সেই কিডনি বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে। গতকাল রাতে তাদেরকে ডায়ালিসিস দিতে হলেও ফার্দার তাদেরকে আর ডায়ালিসিস দিতে হয় কিনা সেই দিকগুলো কিন্তু চিকিৎসকরা খতিয়ে দেখছেন। অতনু, সানিক, আরো একটা বিষয় জানতে চাইবো, যে কারণে এই ঘটনা ঘটলো অর্থাৎ এই রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন, তা নিয়ে কি পদক্ষেপ? এবার তো কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার, সেক্ষেত্রে রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন কি সরিয়ে দেওয়া হলো? একেবারেই এই রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল বলে যে কোম্পানি ম্যানুফ্যাকচার করতো, ড্রাগ কন্ট্রোলের তরফে সেই স্যালাইনকে 10ই ডিসেম্বর থেকেই সম্পূর্ণভাবে প্রোডাকশন বন্ধ রাখতে বলা হয়। কিন্তু তারপরেও যেগুলো পুরনো লট বিভিন্ন সরকারি হাসপাতালে যে স্টক ছিল, সেই স্টক কিন্তু কোনো রকমভাবেই কোনো হাসপাতাল থেকে একেবারে সরিয়ে দেওয়া হয়েছে সেই রকম দেখা যাচ্ছিল না। এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের তরফেও কড়া অবস্থান নেওয়া হয় এবং তারপরেই এসএসকেএম এর মতো সরকারি হাসপাতালগুলোর ছবি তোমাকে দেখাচ্ছি। বিভিন্ন ওয়ার্ড থেকে এই রকম পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সেই রিঙ্গার ল্যাক্টেট সলিউশন, সেগুলোর এই ভায়েলগুলোকে নিয়ে আপাতত আসা হয়েছে। এক জায়গায় এগুলো ডাই করা হচ্ছে এবং এগুলোকে নিয়ে পরবর্তীতে ডিসপোজ করে দেয়া হতে পারে। যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে যে এই ভ্যাকসিন, এই যে স্যালাইনগুলো, এগুলো কিন্তু বিভিন্ন ওয়ার্ডে পড়েছিল, সেইগুলো যাতে রোগীদের শরীরে নতুন করে না ইনজেক্ট করা হয় বা রোগীদের জন্য নতুন করে না ব্যবহার করা হয়, সেই জন্য একেবারে এগুলোকে ডিসপোজ করে ফেলার জন্য সেগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে। এবং অবশ্যই স্যালাইনের যাতে কোনো সমস্যা না হয়, অভাব না হয়, সেই জন্য পর্যাপ্ত বিকল্প এই স্যালাইনের কিন্তু স্টক ইতিমধ্যেই আনা হচ্ছে এখানকার যে স্টোর রয়েছে সেই স্টোরে। অতনু, ধন্যবাদ। ধন্যবাদ। আর একটা মেডিকেল টিম, যে মেডিকেল টিম গিয়েছিল মেদিনীপুরে, তারা ফিরে এসে কি রিপোর্ট দিচ্ছে? স্বাস্থ্য ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, যেখানে এই রিপোর্ট নিয়ে আলোচনা হবে। যে রিপোর্ট তারা দেবেন সেই রিপোর্টে জানা যাবে যে আসলে কি হয়েছিল, কোথায় গলদ, মেডিসিনে গলদ, হিউম্যান এরার জানা যাবে। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, একটু ডিটেলে জানতে চাইবো আমাদের কাছে এখনো পর্যন্ত কি খবর আছে? গতকালও এসএসকেএম হাসপাতালে, সেখানে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, তাদের সঙ্গে যে তদন্তকারী দল, স্বাস্থ্য দপ্তর নিযুক্ত যে তদন্তকারী দল, তাদের বৈঠক হয় এবং সেই বৈঠকে তলব করা হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর মৌসুমী নন্দী এবং সেখানকার স্ত্রীরোগ বিভাগের প্রধান এবং পশ্চিম মেদিনীপুর জেলার সিএমওইচ বা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। এবং আজকে আবারও সেই বৈঠক হচ্ছে রাজ্য সল্টলেক স্বাস্থ্য ভবনে। তদন্তকারী দল তারা চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার আগে তারা আবারও নিজেদের মধ্যে বৈঠক করছে এবং যেটা জানা যাচ্ছে যে সেই বৈঠকে যেটা স্বাস্থ্য সচিবও থাকবেন এবং যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে প্রসূতির মৃত্যু হয়েছে তার ময়নাতদন্ত রিপোর্ট আসেনি এবং আরএল স্যালাইন সহ সিজারের সময় অন্যান্য যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয়েছিল সেই ওষুধগুলো টেস্টের জন্য বা পরীক্ষার জন্য এই রিঙ্গার্স ল্যাক্টেট স্যালাইন এবং সিজারের সময় ব্যবহৃত অন্যান্য ওষুধ,
এগুলো সবই পরীক্ষার জন্য রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং রিসার্চ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। তার রিপোর্ট এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলো আসার পরই এই সম্বন্ধে কনক্লুশন বা সিদ্ধান্তে আসা যাবে যে কোনো হিউম্যান এরর হয়েছে নাকি সম্পূর্ণ মেডিসিন এরর হয়েছে। এটা গোটাটাই এখনও এই টেস্টের রিপোর্টের ওপর নির্ভরশীল এবং আরও বেশ কিছু রিপোর্ট আসবে সেই রিপোর্টের ওপর নির্ভরশীল। অতনু, ধন্যবাদ। আমাদের পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আজকে জমা দেওয়ার কথা, তারপরে বলা যাবে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট এক্সপার্ট টিম গতকাল আমি ওদের সাথে বসেছি, তার আগের দিন ওরা নিজে গিয়েছে, রিপোর্ট আসলে কমেন্ট করা উচিত। এদিকে তিন প্রসূতিরই কিডনির সমস্যা হচ্ছে, অর্থাৎ এমন কিছু ঘটনা ঘটেছে ওষুধের জন্য, এমন কিছু রিয়াকশন হয়তো হয়েছে যার জন্য কিডনিতে সমস্যা হচ্ছে। অভিজিৎ, চিকিৎসকরা কি বলছেন? অতনু, কিডনির সমস্যা তো রয়েছেই, মানে কিডনি অনেকটাই বিকল হয়ে গেছে। যে 3 প্রসূতি এখন আশঙ্কাজনক অবস্থায় এসএসকে হাসপাতালে রয়েছেন, কারণ যেটা চিকিৎসকরা একটা কারণ বলছেন, গর্ভবতীদের শরীরে ইমিউনিটির মাত্রা বাকিদের থেকে বেশি হয় এবং যদি এটা অপরিস্থিত রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন থাকে, সেই অপরিস্থিত রিঙ্গার আরএল স্যালাইন শরীরে ঢুকলে যেহেতু অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যালার্জিক রিয়াকশান হয়, তাই ইমিউনিটি বেশি থাকার কারণে সেই এনফাইলেটিক অ্যালার্জিক রিয়াকশান প্রসূতিদের শরীরেই বেশি হওয়ার কথা। এবং যে প্রসূতি মারা গেছে সেই প্রসূতি সহ বাকি যে 4 জন, তাদের প্রত্যেকেই কিডনি বিকল হতে চলেছিল। যদিও একজন প্রসূতির অবস্থা অনেকটাই সুস্থ, তিনি অনেকটাই রিকভার করেছেন, তিনি মেদিনীপুর মেডিকেল কলেজে জেনারেল বেডে আছেন। বাকি 3 জনকে গতকাল রাতে এসএসকেএম হাসপাতালে আনা হয়েছে। তাদের 3 জনেরই মধ্যে 2 জনের গতকালও ডায়ালিসিস হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজে। আজকেও তাদের বলা হচ্ছে যে কিডনির অবস্থা খুব খারাপ এবং একই সঙ্গে রক্তবাহিকার মধ্যে রক্ত জমাট বেঁধে গেছে, খিঁচুনি এবং শ্বাসকষ্ট হচ্ছে। এগুলো সবকটাই কিন্তু এই যে অপরিস্থিত স্যালাইন ব্যবহার করার ফলে এবং তার সঙ্গে সিজার সেকশনের সময় যে অপারেশনে ওষুধ ব্যবহার করা হয়েছে তার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হতে পারে। আরও একটা কারণ বলা হচ্ছে, সিজারের আগে প্রসূতিদের প্রসব বেদনা তোলার জন্য বমি ও রিফ্ল্যাক্স অর্থাৎ খাবার বা অ্যাসিড এর ওপর থেকে উপরে ঠেলে ওঠা আটকাতে যে অক্সিটোসিন এবং মেটাক্লোপ্রামাইড ইঞ্জেকশন দেওয়া হয়, সেই দুটো ইঞ্জেকশন থেকেও কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা সেটাও বোঝা হচ্ছে। তবে এই সবকটাই পরীক্ষার জন্য এই ইঞ্জেকশনগুলো এবং এই যে স্যালাইন এগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তার রিপোর্টের উপর নির্ভর করবে। তবে এই 3 প্রসূতির ক্ষেত্রে বলা যেতে পারে যারা এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি আছে তাদের কিডনির অবস্থা খুব একটা ভালো না। হিমোগ্লোবিন যেখানে 10 ছিল অপারেশনের সময়, অপারেশনের পরে 5-এর নিচে নেমে গেছে এবং একজন রোগিনীর হিমোগ্লোবিন 2-এর নিচে নেমে গেছে। সেটাও চ্যালেঞ্জ চিকিৎসকদের এই হিমোগ্লোবিন ঠিক করার ক্ষেত্রে। তবে চিকিৎসকরা আশাবাদী সুস্থ করে তুলতে হবে, এটা যেমন চ্যালেঞ্জ তেমনই এখন চ্যালেঞ্জ ওই দিনমজুর বাবার, যার সঙ্গে তার সন্তান রয়েছে, আগের সন্তান আর এখন এক ফুটফুটে পুত্র সন্তান। তাকে নিয়ে বাড়ি গেলেন তিনি, সঙ্গে ওই সন্তানের মা নেই, ওই সন্তানের মার মৃত্যু হয়েছে। এবার তিনি পড়ে গেছেন চ্যালেঞ্জের মুখে যে এই 2 সন্তানকে নিয়ে তিনি একা বাবা, কিভাবে বড় করবেন। বাচ্চা কি আরে মানুষ করব, কোনো লোক আর এলো নি আর সরকার থেকে এখনো পর্যন্ত। বাচ্চার স্বাস্থ্যের কোনো খবর আর কেউ লাইনি না, এখনো পর্যন্ত কেউ খবর নেই। কি হারে মানুষ করবো, আমি দুটাইছি না। কুল আলো করে ফুটফুটে সন্তান জন্মেই সে মাকে হারালো। হাসপাতালেই প্রাণ গেল প্রসূতির। বিষ স্যালাইনে পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যুর অভিযোগ। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল, আর সেই প্রসূতির বাড়িতে সকলে শোকে পাথর। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা মামনি রুই দাস। গত 8ই জানুয়ারি তাকে মেদিনীপুর মেডিকেলে ভর্তি করা হয়। পরের দিন ছেলে হয়। 10 তারিখ মারা যান মামনি। মা পৃথিবীতে এনেছে, মাই তো এখন পৃথিবী, সেই মাই নেই। ভালো করে চোখ ফোটার আগেই ছেলেটা মাকে হারিয়েছে। মা নেই,
তাই মায়ের দুধও জুটল না। বাচ্চাটা কাঁদছে আর মাকে খুঁজছে। মাকে ছাড়া আর কিভাবে রাখবো, রাখতে তো পারছি না, বাচ্চাকে রাখতে একটু কষ্ট হচ্ছে। কি এলাম যখন ডাক্তার বাবুরা কোনো চিকিৎসাই করলো না, শুধু আমাকে হাতে শুধু ডেড বডিটা ধরিয়ে দিল। কি হারে মানুষ করবো আমি দুটাই ছেলে। মামনি রুই দাসের স্বামী দেবাশিস পেশায় দিন মজুর, টেনে টুনে সংসার চলে। সদ্যজাত তাঁর দ্বিতীয় সন্তান, মেয়ে 4 বছরের। হাসপাতাল থেকে সে ভাইকে এনেছে, কিন্তু মা আর ফেরেনি। ছোট্ট মেয়েটাও তাই বারবার জানতে চাইছে মা কবে আসবে। মাকে ছাড়া তো তার চলে না। বাড়িতে নতুন সদস্য, সবার এখন খুশিতে ভেসে যাওয়ার কথা। সেই বাড়িতেই এখন দুঃখের দিন যাপন। মা হারা নাতি নাতনিকে সামলাচ্ছেন ঠাকুমা, দাবি করছেন সরকারি সাহায্যের। কিভাবে যে মানুষ করব, তাই যে কি পাবো যে মানুষ করব। একটা বাচ্চা, একটা তো আধটা নয়, দুইটাই তো কুলের বাচ্চা। সরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যু, 20 স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়াতেই মৃত্যুর অভিযোগ। তারপরেও সরকারি কোনো প্রতিনিধি মৃতের পরিবারের সঙ্গে রবিবার পর্যন্ত দেখা করেননি বলে অভিযোগ। কোনো সাহায্য মেলেনি বলেও আক্ষেপ। আমার একটাই বক্তব্য, যদি সরকার বা স্বাস্থ্য কেন্দ্র যদি দেখে, স্বাস্থ্য থেকেও যদি এসে ওনারা কোনো রকম ট্রিটমেন্ট করায়, তাহলে বড় একটু সুবিধা হয়। মা মানে নিশ্চিন্ত আশ্রয়, বাচ্চাটা জন্মেই আশ্রয়হীন। তার 4 বছরের দিদি, সে মাকে ছাড়া থাকতেই পারে না। এই দুজনকে কিভাবে বড় করবে? ওদের সামনে চোখের জল গিলে কিভাবে আবার জীবনে ফিরবে? উত্তর খুঁজছে রুই দাস পরিবার। গড়বেতা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।